নমস্কার, গল্প সন্ধানের আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাইনি। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ডাইনি। অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে। চমকে গেলুম খুবই। ভয়ও পাইনি যে তা নয়। বিজুকে তো কখনো ভর সন্ধ্যাবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি। মেয়ের আবার কি বিপদ হলো? ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি বিজু? বিজু কোনো উত্তর দিলে না। তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা। না, শরীরে উত্তাপ তো স্বাভাবিক। তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম, বিজু। এতক্ষণ পর বিজু কথা বললে। কদিন থেকে বলছি এই অলক্ষণে বাড়িটা বদলে ফেলো। কাজেদের কথা কানে করবে। কলকাতায় কি আর বাড়ি আছে? সত্যি বটে, বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে। কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয়। ভুক্তভোগী মাত্রই জানে। সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি। বললুম, এবারে কি দোষ করেছে? ব্যাস, বিজু যেন ফেটে পড়ল। দোষ করেছে? চারিদিকে সব ডাইনি। একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি, তা যদি ওদের সত্যি হয়। ডাইনি? আমি সব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিইনি কখনো। তা বিশ্বাস হবে কেন? দেখো দেখি, আজ দুপুরের থেকে শানি কিছু মুখা করছে না, যা খাচ্ছে তাই তুলে ফেলছে। আমার মাথা ঘুরে গেল। শানি আমার 2.5 বছরের মেয়ে, তার উপর ডাইনি পুরীর কোকিয়ে পড়লো কোন দুঃখে? বিজু তখনও বলে চলেছে, আচ্ছা ওদের কি চোখ খোলাতেও নেই একটু? আমি বললুম, তা ডাইনিকে কোথায় দেখলে শুনি? ওইখানে। অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে। তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রিরি করতে লাগলো। আমি অস্ফুট স্বরে বললুম, কমলা? হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস হয় না? আশ্চর্য কিছুই নয়। কদিন থেকে দেখছি ওর এই সোহাগ আদর। পোড়া কপালির কপাল যখন পোড়া, তখন অপরের কাচ্চা বাচ্চার ওপর নজর দেওয়া কেন বাবা? আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলুম না। মাসখানেক আগের কথা মনে পড়ল। একদিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠল, তুই কোথায় গেলি রে? এমনি করে ফাঁকি দিলি কেন রে? রাত তখন প্রায় 10টা। আমি খেতে বসেছি। বিজু আমার দুধের বাটিটা এগিয়ে দিয়ে দিতে বললে, পাতের গোড়া একটু জল দাও। আমি বললুম, কমলা কাঁদছে না? আগে পাতের গোড়ায় জল দাও দেখি। সত্যি কমলা কাঁদছে সারা মাতৃহৃদয় মথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায়। 2 মাস আগে শোভা এসেছিল মর্তলোকে, আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে। হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগেছে। সর্বাঙ্গে তার খাড়, বড় বড় দাগা দাগা। পুঁজের গন্ধে কাছে যাওয়া যায় না। কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে 2 হাতে। তার ফলে নিজের গায়ে স্থানে স্থানে খাওয়া হয়েছে। সেসব রাজ্য করেনি একটু। সারা হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ্য শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায়। বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হলো, রোজা এসে পোড়া কাটলো, অসংখ্য দেবতার কাছে মানত করা হলো। চেষ্টার কোনো ত্রুটি রইল না। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত 10টায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হলো। মা বুকের ওপর লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করলে। বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত্রি প্রায়। সেই ঘটনার মাসখানেক পরে কমলা নাকি শাড়িকে দেখে একদিন কেঁদে ফেললেন। বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি। তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্তে বিচলিত হয়।
আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে। আমি তখন অফিসের হিসেবপত্র মেলাচ্ছি। বিজু আমার পাশে বসলো। আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি, "আহ, কিছু বলবে নাকি?" "না, এমন কিছু নয়।" আমি হাসি, বলি, "তা ওই সামান্য কিছুই শুনি না কেন? সত্যি তোমার তো আমার এসবে বিশ্বাস হয় না। আহ, কৌতূহলী বাড়ি দিচ্ছ কেবল। তুমি এ বাড়ি বদলাও। কারণ?" কমলা রোজ রোজ শানির পানে তাকে ফসফস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে। মাঝে আমার অকল্যাণ হবে, তাও বুড়ো মাগি ভুলে যায়। পাগল! আমি হাসতে লাগলাম। ওই তো, তুমি সব কথা উড়িয়ে দাও কেবল। কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপর নজর দাও কেন বাপু? বিজু আমার কাছ থেকে চলে যায়। আমিও সব বিশ্বাস করি না বলেই হয়তো। আমার মাথার মধ্যে বিজু সে শেষ কথা কেবল ভাসতে লাগলো। কপাল পোড়া, বাস্তবে কি কমলার কপাল পোড়া? বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন? এই রূপনামে প্রসব করবার জন্য দোষী কে? কমলা? একটুও না। আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান। একথাও জানি যে সেই মহাপুরুষ প্রায়ই রাত্রিবেলা বাড়ি ফেরেন না। বাপ ঠাকুরদা অনেক পয়সা জমিয়ে গেছে, তাই ব্যয় করে সে আর ফুরিয়ে উঠতে পারছে না। তবুও লোকে দোষ দেবে কমলাকে। আমার স্ত্রী অন্ধ বধির, সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয়। কমলার স্বামীর দোষ সে দেখে না, কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু। এখানে কমলা খানি খাবার দিন সাথে করে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে। নিজের ব্যর্থতার বেদনায় মুষড়ে পড়ে কমলা কান্দ, চিৎকার করল। দুদিন বিছানা থেকে উঠল না, খেলো না, চোখ ফুলিয়ে ফেললো কেঁদে কেঁদে। তারপর একদিন নজর পড়ল শানির উপর। শানির পাড়ে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হলো। পুনরায় যেন ওর ক্ষতে কে আঘাত করলে, নিজের অজ্ঞাতসারে একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে। আমার স্ত্রী শিউরে উঠল। সে শানিকে নিয়ে সেখান থেকে চলে এলো। অযথা, অথবা সেই দিন থেকেই শানিকে কমলা ভালোবাসলে। এরপর অনেক মাতুলি ধারণ করে, অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে, অনেক নির্দিষ্ট কাজে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো। আবার সে ক্ষুধিত মাতৃহৃদয় দিয়ে অনুভব করলো তার গর্ভস্থ ভ্রূণের সূক্ষ্ম সত্তা। আমি ভগবানের কাছে প্রার্থনা করল, প্রভু, ওকে আর বঞ্চিত করো না। তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন। কমলের মেয়ে হলো। আবার সে তার পুরনো হাসি ফিরিয়ে পেল। মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে, কিন্তু এ খুকিও বাঁচল না। তার এই পৃথিবীর আবহাওয়াটা সইল না। এ কথা আমি আগেই বলেছি। সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের শানির পানে ফিরে তাকালো। আবার তার বুকে আঘাত লাগলো। এ দুহাত বিস্তার করে শানির দিকে ছুটে এলো। আমার স্ত্রী ভাবতে লাগলো এর হাত থেকে রেহাই পাবার কথা। অগত্যা আমাকে বাড়ি বদল করবার জন্য অনুনয় বিনয় করতে লাগলো খুবই। যেহেতু আমি ওই সমস্ত অযৌক্তিক কিছু বিশ্বাস করি না, সেই জন্য আমি তার কথা উপেক্ষা করেছিল। যাই হোক, কমলা একদিন জিজ্ঞাসা করলো, তা নিকই ভাই? আমার স্ত্রী আজকাল বড় একটা শানিকে কমলার সামনে বার করে না। শানি তখন আরামে নিদ্রা যাচ্ছে। আমার স্ত্রী বলল, শানির অসুখ করেছে। আমি পাশেই চেয়ারে বসেছিলাম। ট্রেনের মিথ্যা কথা শুনে চমকে গেল। কমলা ভার তুষারে বলল, কি অসুখ ভাই? এই সামান্য জ্বর। ডাক্তার দেখাচ্ছ? না, দেখাবো না ভাই, দেরি করো না একটু। ভালো ডাক্তার দেখাও, যা দিনকাল পড়েছে ফেলে রেখা একটু উচিত নয়। ও চলে গেল। ওর গলার স্বর ঈষৎ কম্পিত হলো। আমি বেশ বুঝতে পারলাম। আমি স্ত্রীকে বললুম, এই মিথ্যা কথা বলে কি লাভ? তুমি থামো দেখি। সুতরাং আমি নীরব হই, আর স্ত্রী বলে চলে, ৫০ দিন বলছি বাড়ি বদল করো, বাড়ি বদল। সে কথা যদি গ্রাহ্য হয়। তারপরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল শানিকে দেখতে। শানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি। সারাদিন সে খুকিকে কোলে করেছিল, আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে। আমি আসবার ঘণ্টা তিনেক আগে এখান থেকে চলে গেছে। আমি অফিস থেকে ফিরে বিজুকে আর শানিকে ওই অবস্থায় দেখলুম। বিজু বললে, কি ছাই মেদারা খাইয়ে গেল।
তারপর থেকে বাসা আমার কিছু মুখে করছে না। আমি নিজের পানে ফ্যাল করে তাকিয়ে রইলুম। সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বললে, তুমি আজই বাড়ি বদল করো, তাই আমায় বাপের বাড়ি রেখে এসো। ওরা খুশি আবার কালই আসবে বলে গেছে। আমার কানের মধ্যে কি যেন গরম শিশে ঢেলে দিলে। ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই, সব কিছু নিথর নিস্তব্ধ। আমি বিচার করতে বসলুম, শানির অসুখের জন্য বাস্তবিক দায়ী কে? কমলা না আমার স্ত্রী? মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নেই? বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র? এমন সময় অন্ধকারে নীড় হারিয়ে একটা কাক কা 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 আমি ডেকে উঠল। আমি শানির গায়ে কপালে হাত বুলাতে লাগলাম। আমার বেশ মনে পড়ল কদিন ধরে শানির অনবরত টক লেবু খাওয়ার কথা। শানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হলো। ওই কচি মেয়ে অত অ্যাসিড সহ্য করতে পারে? ঠিক সেই সময় ছাদের উপর একটা বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগলো। সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে। আমার স্ত্রী চমকে উঠে অনুরোধ করলো, আগে বিড়ালটাকে দূর করে এসো তো, দূর করে দাও, আগে ওকে দূর করে দাও। আমি তার অনুরোধ শুনলুম না, নিজেও কান্দ ফুলে ফুলে। তবে আমায় দূর করে দাও, আমি পথের ধুলো, আমি কেউ নই, আমার রাজ্য হয় না একটু। একটু সুস্থ হয়ে স্বামীকে ডাক্তার বাড়ি নিয়ে গেল। ডাক্তার এক ডোজ ওষুধ দিলে সেটা খাইয়ে দিলুম যথাসময়ে। বিজু সারা রাত্রি মেয়েকে মুখে করে নিয়ে রইল, আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে। আমি বললুম, বীরের কাছ থেকে জ্বর পড়া নিয়ে এসো। ডাক্তার বুদ্ধি কি এসব সারাতে পারে? কিন্তু বিজুর কথাই মিথ্যা হলো। ডাক্তার আশ্চর্য রকমের শাড়িকে নিরাময় করলে। সকালবেলা শাড়ি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল। আবার সে খেতে লাগলো, আসতে লাগলো। অফিস যাবার সময় বিজুকে বলল, ডাইনির হাত থেকে যখন শানি রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করুক। বিজুর যেন অসহ্য হলো আমার কথা। বললে, বাইরেই বলছি, তুমি আমায় পাগল করে দেবে। কালকের মধ্যে যদি বাড়ি না বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব। অগত্যা সেই শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফেললুম। পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায় পরের জন্য। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন।